তথ্য ও যোগাযোগ প্রযুক্তির এই ভিডিওতে আমরা কম্পিউটার আবিষ্কারের ইতিহাস এবং কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। মূলত তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বিশাল একটি অংশ যে কম্পিউটার, সে কম্পিউটার কিভাবে আবিষ্কার হয়, শুরুর দিকার গল্প এবং বর্তমানে যে বিভিন্ন প্রকারের কম্পিউটার আছে যে আবিষ্কারের পর থেকে ক্রমান্বয়ে ডেভেলপমেন্টের পর আজকের বর্তমান এই মডার্ন ফেজে এসেছে, সেই পুরো জার্নিটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। তাহলে চলুন আমাদের এই আলোচনা শুরু করা যাক। কম্পিউটার কিন্তু মূলত আবিষ্কার করা হয়েছিল একটি গণনা যন্ত্র হিসাবে, কারণ কম্পিউট শব্দটার অর্থ হচ্ছে গণনা করা। ঠিক আছে, সো কম্পিউটার এমন একটি যন্ত্র যার মাধ্যমে তথ্য গ্রহণ করে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমরা বিশ্লেষণ করে উপস্থাপন করতে পারি। গ্রিক শব্দ কম্পিউটের অর্থ গণনা করা, এখান থেকে কম্পিউটার শব্দটি এসেছে। ঠিক আছে, কম্পিউটারের নিজস্ব বুদ্ধি বিবেচনা নেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিছু ক্ষেত্র বর্তমানে যেটা ডেভেলপ বা রিসার্চ বা গবেষণা হচ্ছে, এটা ছাড়া ব্যবহারকারীর দেওয়া নির্দেশ বা এটাকে আমরা বলতে পারি প্রোগ্রাম, সেই প্রোগ্রামকে এক্সিকিউট করাই হচ্ছে মূলত কম্পিউটারের কাজ, এবং কম্পিউটার সেই প্রোগ্রামটা খুব কম সময়ে দ্রুততার সাথে এক্সিকিউশন করতে পারে। কম্পিউটারের জনক কে? কম্পিউটারের জনক কে এটা যদি আমরা বলি, কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ। তিনি 1791 সালের 26শে ডিসেম্বর লন্ডনে জন্মগ্রহণ করেন 1791 সালের, এবং তিনি কম্পিউটারের জনক হিসেবে পরিচিত। উনি একজন গণিতবিদ ছিলেন। চার্লস ব্যাবেজ একাধারে একজন গণিতবিদ, দার্শনিক, আবিষ্কারক এবং যন্ত্র প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গণিতের অধ্যাপক। চার্লস ব্যাবেজ তিনি সর্বপ্রথম যেই হচ্ছে প্রোগ্রামযোগ্য কম্পিউটারের ধারণার সূচনা করেছিলেন, অর্থাৎ একটা যন্ত্রকে আমি নির্দেশনা প্রদান করব, সেই নির্দেশনা অনুসারে সে একটি কাজ, সেই নির্দেশনা খুব দ্রুত এক্সিকিউট করবে। এই ধারণাটা চার্লস ব্যাবেজ প্রথম প্রবর্তন করেছিলেন, এবং তিনি প্রথম বেল ল্যাবরেটরিতে 1822 সালে ডিফারেন্স ইঞ্জিন এই নামের যে যন্ত্রটি তৈরি করেন, এটি বিশ্বের প্রথম কম্পিউটার। তাহলে বিশ্বের প্রথম কম্পিউটারের নাম হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন। 1833 সালে অ্যানালিটিক্যাল ইঞ্জিন নামে আরেকটি গণনা যন্ত্র তৈরির পরিকল্পনা করেন এবং নকশা করেন, তাই তাকে কম্পিউটারের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে এইটা ছিল আমাদের সেই অ্যানালিটিক্যাল ইঞ্জিন, এবং এটা ছিল ডিফারেন্স ইঞ্জিন, যেটা প্রথম কম্পিউটার হিসেবে পরিচিত। এবার আসলো, কম্পিউটার তো আবিষ্কৃত হলো, কিন্তু কম্পিউটার তো ইনস্ট্রাকশন বা নির্দেশনা অনুসরণ করে, সেই নির্দেশনাকে আমরা বলে থাকি প্রোগ্রাম। এইরকম প্রথম প্রোগ্রাম সেটা হচ্ছে বিখ্যাত কবি লর্ড বাইরনের কন্যা আগাস্টা আডা বাইরন, যার ডাকনাম ছিল কাউন্টেস অফ লাভলেস অথবা আডা লাভলেস। তিনি চার্লস ব্যাবেজের আবিষ্কৃত কম্পিউটার বা ডিফারেন্স ইঞ্জিনের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন। তিনি, আমরা বলা যেতে পারে, যেহেতু ডিফারেন্স ইঞ্জিন প্রথম কম্পিউটার এবং তিনি আডা বাইরন প্রথম কম্পিউটারের জন্য প্রথম প্রোগ্রাম লেখেন, তিনি হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামার। ঠিক আছে, বর্তমানে প্রথম কম্পিউটার প্রোগ্রামার হিসেবে আগাস্টা আডা বাইরন বা লেডি লাভলেস, তার নামই সব জায়গায় স্মরণ করা হয়। তার নাম, এই আডার নাম অনুসারে প্রথম প্রোগ্রামিং ভাষা আডা ডেভেলপ করা হয়েছিল। ঠিক আছে, বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘর আছে যুক্তরাষ্ট্রের অ্যাটলান্টায়, এবং সেখানে মূলত এই যে হিস্ট্রিগুলো সেগুলো সবই সংরক্ষিত আছে। তাহলে আমরা যদি কম্পিউটারের একটা টাইম লাইন বা যে প্রাচীন যুগ থেকে বর্তমানের অবস্থায় চলে আসার একটা টাইম লাইন হচ্ছে আলোচনা করি, এই আলোচনার মাধ্যমে আমরা কম্পিউটারের ইতিহাস অংশটা শেষ করব। আমরা যদি একদম খ্রিস্টপূর্ব 3000 অব্দে চলে যাই, সেখানে ব্যাবিলনে অ্যাবাকাস আবিষ্কৃত হয়। এই অ্যাবাকাসটা কি? অ্যাবাকাস পৃথিবীর প্রথম গণনা যন্ত্রের নাম হচ্ছে অ্যাবাকাস। ঠিক আছে, এটা ফ্রেমে সাজানো গুটির স্থান পরিবর্তন করার মাধ্যমে এই যন্ত্রে গণনা করা হতো। জাপানে অ্যাবাকাসকে সারোবান, রাশিয়ায় ফেসিয়া এবং চীনে সুয়ানপান বলা হয়ে থাকে। খ্রিস্টপূর্ব 450 বা 500 অব্দে মিশর, চীন দেশে এই গণনা যন্ত্র অ্যাবাকাস তৈরি করা হয় বলে মনে করা হয়। অ্যাবাকাস প্রাচীন সমাজের চাহিদা মেটাতে সক্ষম হয় এবং এর সাহায্যে যোগ বিয়োগ, এই বেসিক অপারেশন ছাড়াও গুণ ভাগ প্রভৃতি করা যেত।
ঠিক আছে, এটা হচ্ছে অ্যাবাকাস। অ্যাবাকাস গ্রিক, রোমান এবং মিশরীয়রা ব্যবহার করলেও এর পদ্ধতি শূন্য সূচনা করার কোনো পদ্ধতি ছিল না। সর্বপ্রথম শূন্য মানে এই অ্যাবাকাসে জিরোকে ডিনোট করা যেত না, জিরো প্রথম চিহ্ন হিসেবে পদ্ধতিতে অন্তর্ভুক্ত করেন ভারতীয় গণিতবিদরা। তাহলে এই হচ্ছে আমার মূলত অ্যাবাকাসের যে হিস্ট্রি সেই সম্পর্কিত আলোচনা। এবারে খ্রিস্টপূর্ব 3000 অব্দের পরে আমরা যদি খ্রিস্টপূর্ব 2700 থেকে 2000 অব্দে চলে যাই, এখানে স্যালিসবেরিতে স্টেইনহোজ নির্মাণ করা হয়। এটা মূলত আরেকটা হচ্ছে ইনসিডেন্ট হিস্ট্রিতে। খ্রিস্টপূর্ব 250 থেকে 230 এই অব্দে হচ্ছে ইরার্থিনেস মৌলিক সংখ্যা খোঁজার একটা বিশেষ একটা উপায় উদ্ভাবন করেন। এই মৌলিক যন্ত্র যেহেতু হচ্ছে এই যে মৌলিক সংখ্যা গণনার খোঁজার যে বিশেষ পদ্ধতি, এটা কিন্তু পরবর্তীতে আরও যেহেতু এটা গণিতের সম্প্রসারণে হচ্ছে একটা ভূমিকা রেখেছে, এবং কম্পিউটারের আবিষ্কার কিন্তু গণিতের সাথেই সম্পর্কযুক্ত। কেননা কম্পিউটারের প্রথম যে জনক সেও কিন্তু একজন নিজেও গণিতবিদ ছিলেন। সো এটার পরে আমরা 1614 সালে যাই। 1614 সালে প্রথম লগারিদম আবিষ্কার হয়। লগারিদম আবিষ্কারে 1614 সালে স্কটিশ গণিতবিদ জন নেপিয়ার, ঠিক আছে, নেপিয়ার গুণ এবং ভাগের কাজে সহায়তার জন্য কাঠি দিয়ে এক ধরনের যন্ত্র আবিষ্কার করেন। এতে দাগ কাটা এবং সংখ্যা বসানোর জন্য কাঠি ব্যবহার করা হতো। এই যন্ত্রটি নেপিয়ারের হার নামে পরিচিত ছিল এবং নেপিয়ারের যন্ত্রে 10টি দ্বন্দ্ব বা কাঠি রয়েছে, প্রত্যেকটি দ্বন্দ্বে 10টি সংখ্যা আছে। এই যে 10 ভিত্তিক এই হিসাবটা, এটা কিন্তু হচ্ছে 10 ভিত্তিক লগারিদমের যে 10 বেসড লগারিদম, এটার মূলত প্রথম সূচনা করে। তাই এবং হচ্ছে এই বিশেষ স্কটিশ গণিতবিদ জন নেপিয়ারকে লগারিদমের যে এই টেকনিকটা আবিষ্কারের জন্য কিন্তু তিনি বিখ্যাত। এরপরে 1642 সালে চলে যায়। 1642 সালে প্যাসকালেন প্রথম যান্ত্রিক যোগ যন্ত্র অর্থাৎ যোগ করার জন্য একটি যন্ত্র তৈরি করেন। 1642 সালে ব্লেইজ প্যাসকেল, ঠিক আছে, ব্লেইজ প্যাসকেল তিনি একজন ফরাসি বিজ্ঞানী। তিনি প্রথম যান্ত্রিক গণনা যন্ত্রটি তৈরি করেন। এই যন্ত্রটির নাম ছিল প্যাসকালেন। পরবর্তীতে তার সম্মানে কম্পিউটার প্রোগ্রামের আধুনিক প্রোগ্রামিংয়ের ভাষা এই একটা প্যাসকেল নামক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু তার নাম অনুসারেই দেওয়া হয়েছিল। তিনি সর্বপ্রথম ব্লেইজ প্যাসকেল 1642 সালে হচ্ছে তিনি প্রথম একটি যোগ করার গণনা যন্ত্র আবিষ্কার করেন। 1671 সালে বিশ্বের প্রথম যান্ত্রিক মেকানিক্যাল ক্যালকুলেটর আবিষ্কৃত হয়। এটা হচ্ছে 1671 সালে জার্মান গণিতবিদ গটফ্রেড ভন লিবনিচ, তিনি প্রথম এই প্যাসকেলের যে যন্ত্রের ভিত্তিতে আরও উন্নত গণনা যন্ত্র এই ক্যালকুলেটরটা আবিষ্কার করেন। বলা একটু বাহুল্য যে উইলফ্রেড গটফ্রেড ভন লিবনিচ ইনি কিন্তু অনেকের মতে ইনি হচ্ছে ক্যালকুলাসের জনক। আমরা অনেকে চিনে থাকি যে ক্যালকুলাসের জনক হচ্ছে স্যার আইজ্যাক নিউটন, কিন্তু নিউটনের পূর্বেও লিবনিচ যেটা হচ্ছে ইন্ট্রিগাল ক্যালকুলাস, এই ইন্ট্রিগাল ক্যালকুলাস প্রথম তিনি আবিষ্কার করেন এবং নিউটন সর্বপ্রথম ডিফারেন্সিয়াল ক্যালকুলাস সম্পর্কে আইডিয়া দেন। কিন্তু নিউটনের পূর্বেও লিবনিচ ইন্ট্রিগাল ক্যালকুলাস সম্পর্কে কাজ শুরু করেন বলে অনেক জায়গায় ডকুমেন্টেশন আছে। কাজেই আধুনিক অনেক গণিতবিদই স্যার আইজ্যাক নিউটনের পাশাপাশি উইলফ্রেড গটফ্রেড ভন লিবনিচকেও ক্যালকুলাসের জনকের খ্যাতি দিয়ে থাকেন। 1801 সালে পাঞ্চ কার্ড ব্যবহার শুরু করার মাধ্যমে ফ্রান্সের জোসেফ মেরি জেকার্ড পাঞ্চ কার্ড ব্যবহার শুরু করেন এবং এর বহুল ব্যবহার বস্ত্রশিল্পের নকশা প্রণয়ন এবং নিয়ন্ত্রণে শুরু করা হয়। তারপরে 1820 সালে অ্যারিথোমিটার প্রথম বাণিজ্যিক ক্যালকুলেটর প্রবর্তন করেন টমন দ্য কলমার। 1822 থেকে 1833 সালে যে প্রথম কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ, উনি ডিফারেন্স ইঞ্জিন এবং অ্যানালিটিক্যাল ইঞ্জিন নিয়ে কাজ করেন। আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ তিনি যুক্তরাজ্যের অধিবাসী, ক্যামব্রিজ ইউনিভার্সিটির একজন অধ্যাপক ছিলেন। তিনি প্রথম আধুনিক কম্পিউটারের ধারণা প্রদান করেন এবং এমন একটি যন্ত্রের কথা চিন্তা করেছিলেন যে যন্ত্রে পাঞ্চ কার্ডের সাহায্যে ইনপুট প্রদান করা হবে এবং ইনপুট ধারণের জন্য যন্ত্রটিতে একটা মেমোরি থাকবে, ইনপুট নিবে, মেমোরি থাকবে এবং মেমোরিটা প্রসেস করে গাণিতিক অংশে
হচ্ছে মিল এবং স্বয়ংক্রিয় আউটপুটে মুদ্রণের ব্যবস্থা করবে। এই প্রক্রিয়াকরণের কাজ পরিচালনার জন্য পর্যায়ক্রমিক প্রোগ্রাম নিয়ন্ত্রণকে চার্লস ব্যাবেজ 1822 সালে বেল ল্যাবরেটরিতে লগারিদম হিসাব যন্ত্রের গাণিতিক হিসাবের জন্য ডিফারেন্স ইঞ্জিন উদ্ভাবন করেন এবং 1833 সালে তিনি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের নকশা প্রণয়ন করেন। সো 1833 সালে নকশা হয় অ্যানালিটিক্যাল ইঞ্জিনের এবং 1822 সালে ডিফারেন্স ইঞ্জিনের আবিষ্কার হয়। তাহলে এরই মাধ্যমে হচ্ছে আমরা সেই প্রথম কম্পিউটার পেয়ে থাকি। 1834 থেকে 1843 সালে প্রথম প্রোগ্রামিংয়ের ধারণা করেন এবং লেডি লাভলেস বা আগস্টা অ্যাডা বাইরন চার্লস ব্যাবেজের আবিষ্কৃত কম্পিউটার বা ডিফারেন্স ইঞ্জিনে প্রথম প্রোগ্রাম লেখেন এবং 1887 থেকে 1890 সালে সেন্সাস মেশিন আবিষ্কৃত হয়। ডক্টর হারমান হলেরিথ 1887 সালের মেশিনের সাহায্যে পাঠযোগ্য কনসেপ্টের ভিত্তিতে সেন্সাস মেশিন একটি আবিষ্কার করেন। এর নকশা প্রণয়ন করেন ডক্টর হেলরিথ। 1986 সালে তার উদ্ভাবিত যন্ত্রের বাণিজ্যিকভাবে তৈরি ও বিক্রয়ের জন্য কোম্পানি দ্য হলেরিথ ইলেকট্রিক ট্যাবুলেটিং সিস্টেম গঠন করেন। 1890 সালে যুক্তরাষ্ট্রের আদমশুমারি হিসেবে এই পাঞ্চ কার্ড যন্ত্রটি ব্যবহার করা হয়ে থাকে। এরপরে 1904 থেকে 1906 সালে একটা ভ্যাকিউম টিউব বা বায়ুশূন্য টিউব আবিষ্কার করার জন্য আবিষ্কার করেন জন ফ্লেমিং এবং ওলিদি ফরেস্ট। 1937 সালে নন প্রোগ্রামেবল নন পারপাস এবিসি কম্পিউটার, ঠিক আছে, নন প্রোগ্রামেবল অর্থাৎ ইলেকট্রনিক কম্পিউটারের চিন্তা থেকে শুরু করে পদার্থবিদ এবং গণিতবিজ্ঞানের অধ্যাপক ডক্টর জন ভিনসেন্ট অ্যাটানস্কফ 1937 সালে প্রথম ইলেকট্রনিক কম্পিউটার তৈরি করেন এবং এই যন্ত্রটির নাম রাখা হয় অ্যাটানসফ বেরি কম্পিউটার। এটাকে সংক্ষেপে এবিসি কম্পিউটার বলা হয়, অ্যাটানসফ বেরি কম্পিউটার। এটি একটি নন পারপাস কম্পিউটার। এবিসি কম্পিউটারের প্রথম মজুদ বা স্টোরেজ এবং অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে জন্য ভ্যাকিউম টিউব ব্যবহার করা হয়, তবে এটি প্রোগ্রামেবল ছিল না, অর্থাৎ এখানে কোনো নির্দেশ প্রদান করা যেত না। তাই অনেক বিজ্ঞানী একে প্রথম বৈদ্যুতিক কম্পিউটার হিসেবে স্বীকার করেন এবং প্রথম বৈদ্যুতিক কম্পিউটার আবিষ্কারক হিসেবে এই অ্যাটানসফ বেরিকে প্রথম হচ্ছে ভিনসেন্ট অ্যাটানসফ ওনাকে হচ্ছে মূলত হচ্ছে এই ক্রেডিটটা দেওয়া যে উনি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার আবিষ্কার করেন। তাহলে এরপরে 1944 সালে মার্ক ওয়ান আবিষ্কৃত হয়। মার্ক ওয়ান হচ্ছে প্রথম বৈদ্যুতিক কম্পিউটার হচ্ছে মার্ক ওয়ান। 1930 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথ অধ্যাপক হাওয়ার্ড আইকেন, এই হাওয়ার্ড আইকেনকে হচ্ছে যেহেতু উনি মার্ক ওয়ান প্রথম ইলেকট্রিক্যাল কম্পিউটার বা বৈদ্যুতিক কম্পিউটার তৈরি করেন মার্ক ওয়ান, এই হাওয়ার্ড আইকেনকে হচ্ছে প্রথম ইলেকট্রনিক গণনা যন্ত্রের আবিষ্কার করেন এবং আইবিএম কোম্পানির প্রকৌশলীদের সাথে নিয়ে তিনি 1944 সালের মধ্যে যন্ত্রটি তৈরি করতে সক্ষম হন মার্ক ওয়ান ইলেকট্রনিক কম্পিউটার নামে প্রচলিত এবং গঠন প্রকৃতির দিক থেকে মার্ক ওয়ান ছিল ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার, অর্থাৎ ইলেকট্রিক্যাল কিছু পার্ট ছিল, কিছু মেকানিক্যাল বা যান্ত্রিক পার্ট ছিল। দুইটার কম্বিনেশনে এই কম্পিউটারটা মার্ক ওয়ান গঠন করা হয় বা আবিষ্কার করা হয়। বৈশিষ্ট্যগতভাবে এর অনেক কিছুই চার্লস ব্যাবেজের পরিকল্পিত যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন যন্ত্র ছিল সেটার সাথে মিলে যায়। 1944 সালে এটিকে প্রথম প্রোগ্রাম চালান ভন নিউম্যান, ঠিক আছে। এই মার্ক ওয়ানের প্রথম প্রোগ্রাম 1944 সালে ভন নিউম্যান এই প্রোগ্রাম লেখেন এবং 1959 সালে এটিকে খুলে ফেলা হয় এবং অংশবিশেষ সায়েন্স সেন্টারে প্রদর্শনের জন্য রাখা হয় মার্ক ওয়ানে। 1945 সালে ডেটা এবং প্রোগ্রাম কম্পিউটারে সংরক্ষণ করা যায় এবং বাগ হচ্ছে আবিষ্কৃত হলো যে প্রোগ্রামের যে সমস্যাগুলো বা ত্রুটি সেটা কিভাবে নিরোধন করা যায়। জন ভন নিউম্যান প্রথম প্রোগ্রাম সংরক্ষণের ধারণা উপস্থাপন করেন। তিনি যে মার্ক ওয়ানকে প্রোগ্রাম করেন তিনি প্রথম বলেন যে প্রোগ্রামকে স্টোর করা যেতে পারে, অর্থাৎ একটা নির্দেশ একবার লেখার পরে আমরা এটা বারবার অন্য কম্পিউটারে ব্যবহার করতে পারি। গ্রেস মারে হপার উনি হচ্ছে কম্পিউটারের বিফলতার কারণ হিসেবে প্রথম বাগ শব্দটি আবিষ্কার করেন, অর্থাৎ কোনো একটা হচ্ছে প্রোগ্রামের ইনস্ট্রাকশন বা কোনো একটা প্রোগ্রাম লিখতে ভুল হলে সেই ভুলটাকে বাগ হিসেবে তিনি প্রথম ব্যবহার করেন। 1946 সালে প্রথম পূর্ণাঙ্গ কম্পিউটার এনিয়াক এটা আবিষ্কার করা হয়। 1946 সালে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের মুর স্কুল অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে হচ্ছে জন মুসলি এবং তার ছাত্র প্রেসপার একার্ট 1939 সাল থেকে 1946 সাল পর্যন্ত মানে প্রায় হচ্ছে 7 বছর নিরলস পরিশ্রম করে তারা এনিয়াক ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার
এই যন্ত্রটি আবিষ্কার করেন বা এই কম্পিউটারটি আবিষ্কার করেন। এটি প্রথম পূর্ণাঙ্গ মানে ফুল ফ্লেজড কম্পিউটার। এটি ছিল উদ্ভাবন সময়কার যে কোনো যন্ত্রের চেয়ে 300 গুণ বেশি দ্রুত কাজ করতে সক্ষম একটি যন্ত্র, অর্থাৎ এটি একটি পূর্ণাঙ্গ কম্পিউটার এবং খুবই সমসাময়িককালে সবচেয়ে দ্রুত কাজ করতে পারে এমন একটি কম্পিউটার। ঠিক আছে, এই ENIAC কম্পিউটার ছিল 18,000 ইলেকট্রনিক ভ্যাকিউম টিউব এবং এর ওজন ছিল প্রায় 30 টন। অর্থাৎ চিন্তা করেন তখনকার 1946 সালের সবচেয়ে ফাস্টেস্ট কম্পিউটার কত ভারী একটা ওজনের যন্ত্র ছিল। ঠিক আছে, এবং ENIAC কম্পিউটার ছিল 18,000 ভ্যাকিউম টিউব এবং ওজন ছিল 30 টন। তখন ENIAC কম্পিউটারের কোনো মেমোরি ছিল না। ঠিক আছে, এটাকে ব্যবহারের জন্য প্লাগ এবং সুইচ ব্যবহার করতে হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সামরিক শক্তি বৃদ্ধিতে নতুন প্রযুক্তির সংযোজনের জন্য মূলত ENIAC কম্পিউটার সৃষ্টি হয়েছিল বা আবিষ্কার করা হয়েছিল। 1946 সালে প্রথম বাইনারি কম্পিউটার এডভ্যাকও আবিষ্কার করা হয় হাঙ্গেরির বিখ্যাত গণিতবিদ জন ভন নিউম্যান, যিনি প্রথম মার্ক 1 প্রোগ্রাম লিখেছিলেন। তিনি 1940-এর দশকের মধ্যভাগে বলেন বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে স্মৃতি ব্যবস্থা সম্পূর্ণ করে কম্পিউটার তৈরি সম্ভব, অর্থাৎ কম্পিউটারের মেমোরি তৈরির জন্য অবশ্যই আমার বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেতে হবে। কম্পিউটার যন্ত্রের অভ্যন্তরে ডেটা প্রবাহ সংকেত নিয়ন্ত্রণ করা যেতে পারে এই বাইনারি পদ্ধতিতে। এই ধারণার উপর ভিত্তি করে 1946 সালের মধ্যে মুর স্কুল অফ ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানীরা এডভ্যাকের পূর্ণ ফর্ম হচ্ছে ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার। ডিসক্রিট মানে হচ্ছে এটা বিচ্ছিন্ন সংখ্যা, অর্থাৎ একের পরে দুই আসবে, তারপর 3, সংখ্যাগুলো আলাদা আলাদা থাকবে, কন্টিনিউয়াস থাকবে না। অর্থাৎ 1.1, 1.2 এই ধরনের সংখ্যাগুলো এখানে হিসাব হবে না, শুধুমাত্র ডিসক্রিট বাইনারি সংখ্যা হচ্ছে হিসাব হবে এখানে। এই বাইনারি পদ্ধতিতে কাজ করতে এই কম্পিউটার মূল সূত্র আবিষ্কারের জন্য জন ভন নিউম্যানকে আধুনিক কম্পিউটারের জনকের মর্যাদা দেওয়া হয়। জন ভন নিউম্যান হচ্ছেন আধুনিক কম্পিউটারের জনক এবং প্রথম তিনি মার্ক 1 প্রোগ্রাম লিখেছিলেন। 1949 সালে EDSAC নির্মাণ করা হয় ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক গবেষণায় মার্কস উইকলিক্স এর নেতৃত্বাধীন একদল বিজ্ঞানী EDSAC ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর EDSAC আবিষ্কার করেন। EDSAC কম্পিউটারে প্রথম সংরক্ষিত প্রোগ্রাম নির্বাহের ধারণা বাস্তব রূপদান করা হয়, অর্থাৎ প্রোগ্রামকে যে সেভ করা যায় এটা প্রথম EDSAC-এর কম্পিউটারে এটা বাস্তবায়িত হয়েছিল। 1951 সালে ইউনিভ্যাক-এর পুরো ফর্ম ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার। এটা জন মুসলি এবং প্রেসপার একার্ড 1951 সালে প্রথম ইউনিভ্যাক-1 এই কম্পিউটারটা আবিষ্কার করেন এবং এটা ছিল প্রথম ডিজিটাল কম্পিউটার এবং বাণিজ্যিক ভিত্তিতে তৈরি করা প্রথম কম্পিউটার। এখানে কি কম্পিউটারের বড় সমস্যা ছিল, এখানে টিউবগুলো ফিলামেন্ট কেটে যেত বলে বেশি দিন চলতো না। এখানে যে ফিলামেন্টগুলো ব্যবহার করা হতো এই কম্পিউটারে সেগুলো কেটে যেত, এটা ছিল তার একটা সমস্যা। এছাড়াও কিন্তু এই সমস্যার পরে এই কম্পিউটারগুলো বিভিন্ন কাজে নির্বাচন পূর্বাভাস ইত্যাদি ক্ষেত্রে সফলভাবে ব্যবহার করা গিয়েছিল। 1952 থেকে 53 এই সালে IBM ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন IBM এবং টমাস ওয়াটসন 1952 সালে IBM 701 এবং 53 সালে IBM 650 এই দুইটা কম্পিউটারের বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু করে। এই প্রথম এই দুইটা কম্পিউটার মূলত ট্রানজিস্টর দিয়ে বানানো হয়েছিল, যা কিন্তু মডার্ন ইলেকট্রনিক রেভলিউশনের পিছনে ভূমিকা রাখে। 1954 সালে লাইন প্রিন্টার প্রথম উদ্ভাবন করা হয়। এখানে লাইন প্রিন্টারে একটি করে লাইন প্রিন্ট হতো এবং একেবারে টেক্সটের মাধ্যমে একটি লাইন প্রিন্ট করা যেত। 1956 সালে ফোরট্রান কম্পাইলার এবং ট্রানজিস্টর ভিত্তিক ইউনিভ্যাকের প্রবর্তন বেল ল্যাবে মডেমের সাহায্যে তথ্য আদান প্রদান করা যেত। ফোরট্রান একটা কম্পাইলার এবং ফোরট্রান প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইউনিভ্যাকের কম্পিউটারের ভিতরে বিভিন্ন ইনস্ট্রাকশন প্রণয়ন করা সম্ভব হয়েছিল 1956 সালের দিকে। তারপরে 1958 সালে কোবল এই প্রোগ্রামিং ভাষাটা, যার ফুল ফর্ম কমন বিজনেস ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এইটার প্রোগ্রামিং অ্যাপ্লিকেশনের যাত্রা শুরু হয়। 1961 সালে IBM 7030 এর প্রচলন শুরু হয়। এটা প্রথম ভিডিও গেম উদ্ভাবন করে MIT বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্টিভ রাসেল। প্রথম ভিডিও গেম
হচ্ছে আবিষ্কৃত হয়। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড এবং পার্ডু ইউনিভার্সিটিতে প্রথম কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট চালু হয় 1961 সালে। 1964 সালে IBM 360 আবিষ্কার হয়। বাংলাদেশে প্রথম কম প্রচলিত কম্পিউটার যেটা আসে সেটা ছিল IBM 1620 এবং ডাক এঙ্গেলবার্ট প্রথম মাউস আবিষ্কার করেন এই 1964 সালের দিকে। সো এটা ছিল হচ্ছে 1964 সালের ইনসিডেন্ট। 1968 সালে আইসি আবিষ্কৃত হয়, অর্থাৎ ইন্টিগ্রেটেড সার্কিট আবিষ্কৃত হয়, যা হচ্ছে মূলত ট্রানজিস্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটরের সমন্বয়ে যে ইলেকট্রনিক্স ব্লকগুলো তৈরি করে, অর্থাৎ মডার্ন ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হয় এবং আরও হচ্ছে এই ইলেকট্রনিক্সের প্রসার হয় হচ্ছে মূলত এই ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসি আবিষ্কারের মাধ্যমে। এই আইসির মাধ্যমে আইসির যে মূল উপাদান সেগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী সিলিকন। এই সিলিকন ছোট একটা টুকরার উপর বিভিন্ন প্রলেপ দিয়ে বা টেকনোলজির মাধ্যমে আইসি ভিতর যে ট্রানজিস্টর, রেজিস্টর এগুলো নির্মাণ করা হতো। আইসি চিপে খুব সহজে কয়েক হাজার ট্রানজিস্টর রাখা যায় এবং এরই মাধ্যমে কিন্তু যে হচ্ছে মাইক্রো ইলেকট্রনিক্স এটার হচ্ছে যাত্রা শুরু হয় এবং এখন আস্তে আস্তে ধীরে ধীরে এত বিশাল বড় সাইজের কম্পিউটারগুলো যে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, চিকন হয়ে যাচ্ছে, ওজনে কমছে, পাওয়ার এফিশিয়েন্ট হচ্ছে, এটার কারণই হচ্ছে মূলত এই ইলেকট্রনিক্স, মাইক্রো ইলেকট্রনিক্সের অ্যাডভান্সমেন্ট। এবং এগুলো শুরু হয় আইসি আবিষ্কারের পর থেকে 1968 সালে। 1968 সালে বারোস কোম্পানি আইসি ভিত্তিক কম্পিউটারগুলো তৈরি করে, যা প্রথমে B2500 এবং B3500 এর সমন্বয়ে কম্পিউটারগুলো হলো IBM 360, IBM 370 এবং APDGE 600 ইত্যাদি। আইসি দিয়ে প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে IBM 360। আইসি দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হচ্ছে IBM 360। তাহলে এর পরে 1970 সালের দিকে প্রথম ইউনিক্স অপারেটিং সিস্টেম চালু করেন হচ্ছে বেল ল্যাবের টেনিস রিচি এবং কেনিস থমসন। এবং 1970 সালেই মূলত ফ্লপি ডিস্ক এবং ডেইজি হুইল প্রিন্টারের আবির্ভাব হয়। এই ডেইজি হুইল প্রিন্টার সম্পর্কিত আলোচনা কিন্তু আমরা কম্পিউটার পেরিফেরাল ভিডিওগুলোতে দেখিয়েছি বা দেখাবো। আচ্ছা, 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয় এবং একীভূত বর্তনীর দ্রুত উন্নয়নের ফলে, অর্থাৎ যে ইন্টিগ্রেটেড সার্কিট সেটা দ্রুত উন্নয়নের ফলে কম্পিউটারকে পুরো কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটটাকে একটা চিপের আন্ডারে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। ঠিক আছে, এবং এই চিপ মাইক্রোপ্রসেসর নামে পরিচিত, অর্থাৎ এর মধ্যে অ্যারিথমেটিক লজিক ইউনিট, র্যাম, রম, যত আনুষাঙ্গিক আরও হচ্ছে সার্কিট বা বর্তনী প্রয়োজন সব কিছু একটার মধ্যে এনক্যাপসুলেটেড করে আমরা মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেছিলাম। সো এখন যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশনের বিজ্ঞানী ডক্টর টেড হফ মাইক্রোপ্রসেসর আবিষ্কার করেন এবং প্রথম আবিষ্কৃত মাইক্রোপ্রসেসর ছিল ইন্টেল 4004। 1971 সালে মাইক্রোপ্রসেসরের চিপ আবিষ্কারের মধ্য দিয়ে শুরু হয় চতুর্থ প্রজন্মের শুভযাত্রা এবং অদ্যাবধি এই অগ্রযাত্রা এখনও অ্যাডভান্সমেন্ট বা এটা চালু আছে। অর্থাৎ যেই মাইক্রোপ্রসেসরের যাত্রা 1971 সালে শুরু হয়েছিল সেই মাইক্রোপ্রসেসরের যাত্রা কিন্তু আজও শেষ হয়নি। প্রতি বছর নতুন নতুন মাইক্রোপ্রসেসর টেকনোলজির কিন্তু আবিষ্কার হচ্ছে এবং মাইক্রোপ্রসেসরের সাইজ ছোট হচ্ছে বা একই সাইজে আরও বেশি সংখ্যক ট্রানজিস্টরের হচ্ছে সমন্বয় করার ফলে গতি আরও অনেক গুণে বৃদ্ধি পাচ্ছে। এরপরে 1971 সালে প্রথম ইমেইলের বিনিময় শুরু হয় এবং প্যাসকেল প্রোগ্রামিং ভাষা শুরু হয় এই 1971 সালে। এরপরে আমরা হচ্ছে যেটা বলতে পারি যে এছাড়া আমাদের হচ্ছে যে 1975 সালে প্রথম অল্টেয়ার 880 প্রথম মাইক্রো কম্পিউটারের উদ্ভাবন হয় এবং লেজার প্রিন্টারও 1975 সালে প্রথম আবিষ্কৃত হয়। মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার হচ্ছে অল্টেয়ার 880, যার ডিজাইন করেন তড়িৎ প্রকৌশলী এডওয়ার্ড রবার্টস। এই জন্য এডওয়ার্ড রবার্টকে মাইক্রো কম্পিউটারের জনক বলা হয়। ঠিক আছে, তাহলে মাইক্রো কম্পিউটারের জনক হচ্ছে এডওয়ার্ড রবার্ট। তিনি তার তৈরি এই অল্টেয়ার 880 মডেলের কম্পিউটারে কোনো কিবোর্ড বা মনিটর ছিল না। IBM প্রথম লেজার প্রিন্টার হচ্ছে আবিষ্কার করেন। 1976 সালে অ্যাপল প্রতিষ্ঠা করেন স্টিভ জবস এবং স্টিফেন ওজনিয়াক এবং 1977 সালে মাইক্রোসফট প্রতিষ্ঠিত হয় বিল গেটস এবং পল অ্যালেনের মাধ্যমে বা হাত ধরে। প্রথম স্প্রেডশিট প্রোগ্রাম উদ্ভাবন হয় এই 1977 সালে। 1980 সালে
আইবিএম কম্পিউটার সিস্টেম কর্তৃক মাইক্রোসফট এবং পিসি ডোস ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণ হয়, অর্থাৎ আইবিএম কম্পিউটারগুলোতে মাইক্রোসফটের এমপিসি ডস এই অপারেটিং সিস্টেম ব্যবহৃত হতো। প্রথম পার্সোনাল কম্পিউটার পিসি প্রবর্তন হয় এবং C++ ভাষা 1980 সালে প্রথম আবিষ্কৃত হয়। 1986 সালে প্রথম ব্রেইন নামক বিস্তৃত কম্পিউটার ভাইরাসের বিস্তৃত হয়। 90 সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের টিম বার্নার্স-লি যে ধারণাটা দেন ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের, সেটা সূচনা হয়। তারপরে 1993 সালের দিকে ইন্টেল পেন্টিয়াম মাইক্রোপ্রসেসর তৈরি হয়। 1995 সালের দিকে উইন্ডোজ 95 এবং জাভা ভাষার প্রবর্তন হয়। 1998 সালের দিকে উইন্ডোজ 98, 95-তে 95, 98-এ 98 অর্থাৎ সালের সাথে উইন্ডোজের ভার্সনগুলো আপডেট হয়েছিল। এবং 1999 সালেই ইন্টেল সেলেরন মাইক্রোপ্রসেসরের আবিষ্কার হয়। 2000 সালে Y2K বাগ মোকাবিলা করা হয় সারা বিশ্বে। 2003-এ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভের ইউসেজ শুরু হয়। 2005 সালে ওয়াইফাই প্রযুক্তি বা ওয়্যারলেস ফিডেলিটি, যার মাধ্যমে আমরা মূলত ব্রডব্যান্ড ইন্টারনেটকে এখন তারবিহীনভাবে ব্যবহার করছি, সেই প্রযুক্তি আবিষ্কৃত হয় এবং ইউটিউবের প্রচলন শুরু হয় 2005 সালে। 2008 সালে বাণিজ্যিকভাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের যাত্রা শুরু হয়, অর্থাৎ মুক্ত অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড শুরু হয়। 2009 সালে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বিপ্লব হয় এবং 2010 সালে আইপ্যাড উদ্ভাবন হয়, যা কম্পিউটারের সাইজকে হাতে নিয়ে আসার পিছনে একটি বড় ভূমিকা রাখে। তাহলে আমরা এই কম্পিউটার রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ পূর্ণরূপ যদি দেখি, ASSC Mark 1 এটার নাম ছিল, Mark 1-এর নাম ছিল ASSC, এটা হচ্ছে অটোমেটিক সিকোয়েন্স কন্ট্রোল ক্যালকুলেটর। ABC হচ্ছে অ্যালান্টফ বেরিক কম্পিউটার ছিল। তারপরে ENIAC ছিল ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। EDVAC ছিল ইলেকট্রনিক ডিসক্রিট ভ্যারিয়েবল অটোমেটিক কম্পিউটার, যা বাইনারিতে ক্যালকুলেট করতে পারত। EDSAC ছিল ইলেকট্রনিক ডিলে স্টোরেজ অটোমেটিক ক্যালকুলেটর। UNIVAC ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার এবং IC হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। এখন বাংলাদেশের কম্পিউটারের ইতিহাস সম্পর্কে যদি আমরা জানি, কম্পিউটারের সামগ্রিক ইতিহাসের পরে বাংলাদেশের পার্সপেক্টিভে 1964 সালে প্রথম IBM 1620 মডেলের মেইন ফ্রেম কম্পিউটার বাংলাদেশের পরমাণু শক্তি কেন্দ্র ঢাকাতে প্রথম স্থাপন করা হয়। 1991 সালে বাংলা ভাষায় প্রথম কম্পিউটার বিষয়ক মাসিক পত্রিকা কম্পিউটার জগৎ প্রকাশিত হয় 1991 সালে। আর 64 সালে প্রথম পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রে প্রথম কম্পিউটার আসে। 1996 সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয় এবং বাংলাদেশে একমাত্র সুপার কম্পিউটার আছে কম্পিউটার কাউন্সিল ল্যাবে, যার মডেল IBM RS 6000 SP। ঠিক আছে, বাংলাদেশে ইন্টারনেট ভিত্তিক প্রথম নিউজ এজেন্সি হচ্ছে BD নিউজ। এবং আমরা যদি একটা MCQ প্র্যাকটিস করি এই সংক্রান্ত, কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে? সিলিকন দিয়ে। এই সিলিকন বিপ্লবের মধ্যে সিলিকন দিয়েই মূলত হচ্ছে কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয়। এখন যদি আমরা কম্পিউটারের ইতিহাসের পরে বিভিন্ন প্রকার কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করি, তাহলে কম্পিউটারের কাজ এবং গঠনের ভিত্তিতে কম্পিউটারকে মোট 3 প্রকারের বলা হয়। একটা হচ্ছে অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, আর একটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার। ঠিক আছে, সো এইটা হচ্ছে একটা অ্যানালগ কম্পিউটারের ছবি, এটা ডিজিটাল কম্পিউটার, আর এটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার, যেটা অ্যানালগ এবং ডিজিটাল দুটো অংশ মিলেই গঠিত হয়েছে। আমি যদি হচ্ছে এখানে বলি যে এখানে অ্যানালগ ডিজিটালের সাথে সাথে মূলত অ্যানালগ হচ্ছে ইলেকট্রনিক এবং যান্ত্রিক মেকানিক্যাল বোথ পার্ট মিলে হচ্ছে এই ধরনের কম্পিউটারগুলো আবিষ্কৃত হয়েছে। সো প্রথমে আবিষ্কারকৃত হয় অ্যানালগ কম্পিউটার, তারপরে হাইব্রিড, তারপরে বর্তমানে এই ডিজিটাল কম্পিউটারের ফর্ম এসেছে। সো এখন অ্যানালগ কম্পিউটার কি? অ্যানালগ শব্দটি এসেছে অ্যানালগাস শব্দ থেকে, যার অর্থ হচ্ছে সদৃশ। ঠিক আছে, অ্যানালগ কম্পিউটার বর্ণ এবং সংখ্যার ক্রমাগত বদলের কারণে এতে পরিবর্তনশীল বা কন্টিনিউয়াস সিগন্যাল বা সংকেত অ্যানালগ সিগন্যাল ব্যবহার করা হয়। বৈদ্যুতিক তরঙ্গকে অ্যানালগ কম্পিউটারের ইনপুট হিসেবে দেখা হয়। ঠিক আছে, এটি একটি অ্যানালগ কম্পিউটারের ছবি। অর্থাৎ অ্যানালগ কম্পিউটারে যে ইনপুট সিগন্যাল থাকে সেটা হচ্ছে একটা বৈদ্যুতিক সিগন্যাল যা কন্টিনিউয়াস থাকে। ঠিক আছে, অ্যানালগ সংকেতের মূল বৈশিষ্ট্য হচ্ছে এর পর্যায়ক্রমিক উঠানামা হয়। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যদি এখানে যদি একটা সাইন আঁকি, এটা হচ্ছে আমার একটা অ্যানালগ সিগন্যাল। ঠিক আছে, এই অ্যানালগ সিগন্যালের পর্যায়ক্রমে ওঠানামা হতে থাকে, এর মাধ্যমে হচ্ছে আমার যেই প্রক্রিয়াকরণ করা হয় বা ইনপুট নেওয়া হয়। অ্যানালগ কম্পিউটারে ডেটা প্রক্রিয়াকরণের জন্য অপারেশনাল অ্যাম্পলিফায়ার বা অপ অ্যাম্প ব্যবহার করা হয়।
এই ধরনের বর্তনী সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ ছাড়াও লগারিদম, ডিফারেন্সিয়েশন, সমাকলন বা ইন্টিগ্রেশন ইত্যাদি করতে পারে সরাসরি। অ্যানালগ কম্পিউটারে সময়ের বা অ্যানালগ বৈদ্যুতিক সংকেতের উপর নির্মিত কম্পিউটার। এটাতে উড়োজাহাজ মানে এরোপ্লেন, মোটরগাড়ি, মহাকাশযান ইত্যাদির গতিবেগ নির্ণয়, বায়ুর, তরল, কঠিন পদার্থের চাপ, বিশেষ কোনো ধরনের কক্ষমাত্রা, তাপমাত্রা পরিমাপ ইত্যাদি করা যায় অ্যানালগ কম্পিউটারের মাধ্যমে। ঠিক আছে, তারপরে যদি আমরা ডিজিটাল কম্পিউটারে আসি, ডিজিটাল কম্পিউটার কথাটি ডিজিট শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে অঙ্ক। ঠিক আছে, তাহলে ডিজিটাল কম্পিউটারের ডিজিটাল সংকেত বা বিদ্যুৎ প্রবাহ চালু বা বন্ধ করা হিসাব হয়ে থাকে। আমরা যেহেতু জানি ডিজিটাল কম্পিউটার হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে কাজ করে, তাই 1 0 এই দুইটা সংখ্যা শুধুমাত্র তার হিসাবের মধ্যে থাকে। 1-এ হচ্ছে বিদ্যুতের উপস্থিতি আছে, 0-তে নেই। এই আছে নেই এই সংকেতের প্রবাহের মাধ্যমে ডিজিটাল কম্পিউটারে সকল সেন্ট্রাল প্রসেসিং লজিক কাজ করে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা হচ্ছে হাইব্রিড কম্পিউটার, যে কম্পিউটারে অ্যানালগ এবং ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে গঠিত হয় হাইব্রিড কম্পিউটার। এই ধরনের কম্পিউটার সাধারণত উপাত্ত সংগ্রহীকরণ করা হয় অ্যানালগ প্রক্রিয়ায়, মানে অ্যানালগ প্রক্রিয়ায় ডেটা কালেকশন করা হয় এবং প্রসেস করা অ্যানালগকে তারপর ডিজিটালে কনভার্ট করা হয়, তারপরে প্রসেস করা হয় ডিজিটাল অংশের মাধ্যমে। হাসপাতালে ব্যবহৃত হাইব্রিড কম্পিউটারের কথা উল্লেখ করা যেতে পারে, যেমন রোগীর রক্তচাপ, হৃদযন্ত্রের ক্রিয়া, শরীরের তাপ ইত্যাদি অ্যানালগ অংশের সাহায্যে হচ্ছে ডেটা গ্রহণ করে উপাত্তগুলোকে ডিজিটাল কম্পিউটারে ব্যবহারযোগ্য সংকেতে পরিণত করা হয় এই হাইব্রিড কম্পিউটারে। তাহলে এটা হচ্ছে একটা হাইব্রিড কম্পিউটারের এক্সাম্পল। তাহলে এখন যদি আমি ডিজিটাল কম্পিউটারের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করি, যেই কম্পিউটার বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেই ডিজিটাল কম্পিউটার একটা হচ্ছে মাইক্রো কম্পিউটার। বিশ্ববিখ্যাত কোম্পানি আইবিএম, হ্যাঁ, আইবিএম 1981 সালে প্রথম একক ব্যবহারকারীর উপযোগী মাইক্রো কম্পিউটার বাজারে আনে। ঠিক আছে, এই যে মাইক্রো কম্পিউটার আইবিএম বাজারে আনে, এগুলোর একটা ছবি। এই আইবিএম কম্পিউটারে মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি করা হয়েছিল এবং এই মাইক্রো প্রসেসর দিয়ে তৈরি করা হয়েছিল বলে একে মাইক্রো কম্পিউটার বলা হয়। ঠিক আছে, 1971 সালে প্রথম মাইক্রো প্রসেসর তৈরি হয়, তার 10 বছর পরে প্রথম কম্পিউটার নির্মাণ হয় যা এই প্রসেসরকে হচ্ছে ব্যবহার করে কাজ করত। ঠিক আছে, এখানে মাইক্রো প্রসেসর, সিপিইউ, র্যাম, রম, ইনপুট আউটপুট ইন্টারফেস চিপ দ্বারা গঠিত হতো এই মাইক্রো কম্পিউটারগুলো। মাইক্রো কম্পিউটারকে পার্সোনাল কম্পিউটার বলা হয়। ঠিক আছে, মাইক্রো কম্পিউটার এখন বর্তমানে বিভিন্ন টাইপের হতে পারে, ল্যাপটপ, নোটবুক, পাম্পেট ইত্যাদি হচ্ছে সকল মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল। এখন আমাদের সবচেয়ে বেশি কম্পিউটারে যে ফর্ম ফ্যাক্টরটা ব্যবহার করা হয় বর্তমানে সেটা হচ্ছে ল্যাপটপ। ল্যাপটপ হচ্ছে বহনযোগ্য কম্পিউটার। ঠিক আছে, এর একটা পাওয়ার সাপ্লাইয়ের জন্য ব্যাটারি সিস্টেম আছে, সেই ব্যাটারিটা চার্জ দেওয়া যায়, সেই ব্যাটারিতে এই ল্যাপটপ যে কোনো জায়গায় বহন করা যায়। কম্পিউটারের সকল ফাংশনই বহনযোগ্য করে ফেলেছে এই ফর্ম ফ্যাক্টর। এগুলো ওজনে হালকা, ছোট আকারের হয়, সহজে বহনযোগ্য, অর্থাৎ পোর্টেবিলিটি। এটা হচ্ছে মেইন ফোকাস, পোর্টেবিলিটি। ল্যাপটপ কম্পিউটারে চ্যাপ্টা ধরনের বিশেষ এলইডি মনিটর ব্যবহার করা হয় বা স্ক্রিন ব্যবহার করা হয়, যেন সেটা হচ্ছে আমি খোলা বন্ধ করতে পারি এবং ইচ্ছে করলে সাথে আলাদা মনিটর, কিবোর্ড, মাউস আমরা ব্যবহার করতে পারি। 1981 সালে এপসন কোম্পানি প্রথম ল্যাপটপ কম্পিউটার নির্মাণ করেন। বর্তমানে কিন্তু এই এপসন কোম্পানি প্রিন্টিং জগতে অর্থাৎ ডেস্কটপ প্রিন্টারগুলোতে আমরা এই কোম্পানির অনেক প্রিন্টার ব্যবহার করে থাকি, কিন্তু বর্তমানে তারা ল্যাপটপ সেভাবে নির্মাণ না করলেও 1981 সালে প্রথম তারা ল্যাপটপ কম্পিউটারের প্রবর্তন করে। এটা ডেস্কটপের চেয়ে অনেক বেশি বিদ্যুৎ সাশ্রয়ী এবং এখানে মাউসের পরিবর্তে টাচ প্যাডের অপশন থাকে, তবে অ্যাডিশনাল মাউসও কেউ চাইলে ব্যবহার করতে পারে। আচ্ছা, পামটপ কম্পিউটার কি? পামটপ কম্পিউটার হচ্ছে হাতের তালুতে রেখে ছোট ফর্ম ফ্যাক্টরের যে কম্পিউটারগুলো, এগুলো অনেকটা মোবাইলের মতো দেখতে, এই ধরনের কম্পিউটারগুলোকে পামটপ বলা হয়। এতে আউটপুট দেখার জন্য ছোট্ট একটা এলসিডি মনিটর থাকে, টাচ স্ক্রিন ব্যবহারের জন্য মাউসের পরিবর্তে বিশেষ কলম বা টাচ পেন বা স্টাইলাস ব্যবহার করা হতো এই পামটপে। কিন্তু বর্তমানে যেহেতু ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এবং হচ্ছে ছোট ফর্ম ফ্যাক্টরের ল্যাপটপ চলে এসেছে, তাই পামটপের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে। তো এখন এছাড়া আমরা যেটা বলতে পারি যে হচ্ছে এই কম্পিউটারের আরেকটা প্রকারভেদ হচ্ছে যেটা বর্তমানে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে, যে ট্যাবলেট পিসি বা ট্যাব। এটা হচ্ছে বড় স্ক্রিনযুক্ত মোবাইলের ন্যায় এটা হচ্ছে কম্পিউটার। এখানে ভয়েস ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে, যার সাহায্যে ব্যবহারকারী কথা বলার মাধ্যমে কম্পিউটারের নির্দেশের ডেটা আদান প্রদান করতে পারে। এবং এই ট্যাবলেটে কিন্তু পুরো স্ক্রিনটা জুড়ে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন থাকে, অর্থাৎ আমি টাচের মাধ্যমে এখানে বিভিন্ন কমান্ড দিতে পারি। এখন
এক নজরে মাইক্রো কম্পিউটার যদি আমি বলি যে ক্ষুদ্র মাইক্রোপ্রসেসর দিয়ে মাইক্রো কম্পিউটারগুলো বানানো হতো এবং এখানে ওই মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পরে প্রথম এই মাইক্রো কম্পিউটারগুলো 10 বছর পর থেকে বের হওয়া শুরু করে এবং এর মধ্যে এক্সাম্পল হচ্ছে Altair 880 প্রথম দিককার একটা মাইক্রো কম্পিউটার। এই মাইক্রো কম্পিউটারগুলো সব পার্সোনাল কম্পিউটার নামেও পরিচিত। IBM অ্যাপেলের বিভিন্ন পার্সোনাল কম্পিউটার হচ্ছে এই মাইক্রো কম্পিউটারের এক্সাম্পল। এবার আসি ল্যাপটপ ছাড়াও যে ফর্ম ফ্যাক্টরটা আমাদের কম্পিউটার এখন পরিচিত সেটা হচ্ছে ডেস্কটপ কম্পিউটার। অর্থাৎ এই ডেস্কটপ কম্পিউটারে টেবিলে স্থাপন করা হয় এবং ডেস্কটপ অর্থাৎ টেবিলের উপরে এই কম্পিউটারটা থাকবে। ব্যবহারের সময় বিদ্যুৎ সাপ্লাই থাকে, এতে কোনো ব্যাটারি থাকে না। ঠিক আছে, অফিস আদালতে এই ধরনের কম্পিউটার ব্যবহার করা হয়। এবং ডেস্কটপ কম্পিউটারের সুবিধা হচ্ছে ডেস্কটপ কম্পিউটারের যে কনফিগারেশন বা হার্ডওয়্যার, আমি আমার পছন্দ মতো হার্ডওয়্যার বা কনফিগারেশন ব্যবহার করে এই সিস্টেমটা বানাতে পারি। এবার আসি ওয়ার্কস্টেশন হচ্ছে মাইক্রো কম্পিউটারের চেয়ে একটু দ্রুততর, খুব ফাস্টার একটা কম্পিউটার আমরা বলতে পারি, তাকে ওয়ার্কস্টেশন বলি। এখানে প্রত্যেকটা হার্ডওয়্যারই একটু হাই এন্ড থাকে, এখানে দামে বেশি। কম্পিউটারের বৈশিষ্ট্য হচ্ছে এর দাম, এখানে আর অনেক বেশি স্মৃতি, অনেক দ্রুত মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়। এটা মাইক্রো কম্পিউটারের চেয়ে বেশি দ্রুত কাজ করে। ওয়ার্কস্টেশনে একাধিক মাইক্রোপ্রসেসরের পাশাপাশি আলাদা জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, উচ্চ ক্ষমতার গাণিতিক প্রসেসর, প্রচুর পরিমাণে স্টোরেজ ইত্যাদি থাকে। ভিডিও এডিটিং, অ্যানিমেশন, সিমুলেশনের কাজের জন্য এই ওয়ার্কস্টেশনগুলো ব্যবহার করা হয়। সায়ান আল্ট্রা 60 একটি জনপ্রিয় ওয়ার্কস্টেশন। এছাড়া JM S34, IBM S36, PDP-11, NCR, Nova 3 ইত্যাদি ওয়ার্কস্টেশনের এক্সাম্পল। তবে বর্তমানে এই ওয়ার্কস্টেশন সেট আকারে না গিয়ে কেউ তার পছন্দ মতো, চাহিদা মতো হার্ডওয়্যার দিয়ে ওয়ার্কস্টেশনগুলো কাস্টম বিল্ড করতে পারে। ঠিক আছে, সো এরপরে আসি মিনি কম্পিউটার হচ্ছে, এখানে আমরা একটা মিনি কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছি। এটা যে পাম টপ কম্পিউটারের মতো এগুলা মিনি কম্পিউটার। কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশের জন্য সাধারণত একক বোর্ড বিশিষ্ট একটা বর্তনী ব্যবহার করা হয়। অর্থাৎ একই পিসিবি বা মাদারবোর্ডের ভিতর সেই সবগুলো কম্পোনেন্ট একসাথে এমবেড করা থাকে। মাইক্রো কম্পিউটারের তুলনায় মিনি কম্পিউটারে অনেক বেশি ক্ষমতা সম্পন্ন এবং এই জন্য মিনি কম্পিউটার বিভিন্ন ধরনের জটিল কাজ করা যায়। এক্ষেত্রে একাধিক ইনপুট আউটপুট যন্ত্র ব্যবহার করা হয় এবং টার্মিনালের সাহায্যে প্রায় শতাধিক ব্যবহারকারী একসঙ্গে মিনি কম্পিউটার ব্যবহার করতে পারেন। মিনি কম্পিউটারকে বলা হয় মধ্যম সারির কম্পিউটার। ঠিক আছে, প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP-1 এবং ট্রানজিস্টর ভিত্তিক প্রথম মিনি কম্পিউটার হচ্ছে PDP-8। সো এটা হচ্ছে মিনি কম্পিউটারের পরে। এবার আসি মেইন ফ্রেম কম্পিউটার সম্পর্কে। এটা হচ্ছে একটা মেইন ফ্রেম কম্পিউটারের ছবি। মেইন ফ্রেম কম্পিউটার হচ্ছে সব ধরনের পেরিফেরাল ব্যবস্থা এবং সব রকমের হাই লেভেল ভাষা এবং সব ধরনের সফটওয়্যার ব্যবহার করা যায় এমন কিছু কম্পিউটারকে মেইন ফ্রেম কম্পিউটার বলা হয়। এখানে ইনপুট আউটপুট ব্যবস্থার প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ বাইট ডেটা যেন আদান প্রদান করতে পারে এদিকে খেয়াল রাখা হয়। উচ্চ স্তরের প্রযুক্তিগত বিশ্লেষণে মেইন ফ্রেম কম্পিউটার ব্যবহার করা হয় এবং মেইন ফ্রেম কম্পিউটার একসঙ্গে শতাধিক ইউজার টাইম শেয়ারিং পদ্ধতিতে ব্যবহার করতে পারে। মানে মেইন ফ্রেম কম্পিউটার সিস্টেমটা হচ্ছে যে একসাথে অনেক ইউজার সেটা ব্যবহার করবে, এই জন্য সেখানকার কম্পিউটারের স্টোরেজ, কমিউনিকেশন স্পিড, মাইক্রোপ্রসেসর স্পিড সব কিছু অনেক বেশি ক্ষমতার হয়। মেইন ফ্রেম কম্পিউটার পরিচালনা করতে বিশেষজ্ঞ অপারেটর প্রয়োজন হয়। IBM 4143, UNIVAC 1100 এগুলো মেইন ফ্রেম কম্পিউটারের এক্সাম্পল। তারপর হচ্ছে আসে সবার সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারগুলো। ঠিক আছে, সুপার কম্পিউটারগুলো অন্য যে কোনো কম্পিউটারের চেয়ে বেশি শক্তিশালী। একটি সুপার কম্পিউটার প্রতি সেকেন্ডে 1 ট্রিলিয়ন, অন্তত 1 ট্রিলিয়ন হিসাব করতে পারে, যেখানে অত্যন্ত দ্রুতগতির ব্যাপক জটিল হিসাব নিকাশ করার প্রয়োজন পড়ে। যেমন মহাকাশযান চালনা, প্রতিরক্ষা গবেষণা, পারমাণবিক চুল্লি বা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এই সুপার কম্পিউটারগুলো ব্যবহার করা হয় বিভিন্ন সিমুলেশন, ডিজাইন এবং মডেলিংয়ের কাজে। আচ্ছা, Cray 1, Cyber 205 ইত্যাদি সুপার কম্পিউটার। বর্তমানে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার হচ্ছে ফুগাকু। ভারতের তৈরিকৃত সুপার কম্পিউটার হচ্ছে পরম এবং বাংলাদেশের সুপার কম্পিউটার হচ্ছে IBM RS6000 SP মডেলের। তাহলে আমরা যদি এখন কম্পিউটারের যে ডেভেলপমেন্টের প্রজন্মগুলোকে একসাথে একটা ব্রিফ বলি, কম্পিউটার ডেভেলপমেন্ট মূলত 5টা প্রজন্মে হয়েছে। ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন এবং বর্তমানে ফিফথ জেনারেশন। তাহলে
ফার্স্ট জেনারেশন কম্পিউটার 1946 থেকে 59-এর মধ্যে ছিল, সেকেন্ড জেনারেশন 59 থেকে 65, থার্ড জেনারেশন 65 থেকে 71। যখন মাইক্রোপ্রসেসর আবিষ্কার শুরু হয় তখনই থার্ড থেকে ফোর্থ জেনারেশনে কম্পিউটার চলে যায়, এবং ফিফথ জেনারেশনে 1982 থেকে এখন পর্যন্ত ফিফথ জেনারেশনে আছে। কিন্তু এই কম্পিউটারের জেনারেশনগুলো প্রায় প্রতি বছরই দেখা যায় পরিবর্তন হয়। কম্পিউটারের যে স্পেশালি মাইক্রোপ্রসেসরগুলো আছে, এখন বর্তমানে যে মাইক্রোপ্রসেসরগুলো বিভিন্ন কোম্পানি সাপোজ ইন্টেল বা হচ্ছে অন্য কোম্পানি যে বের করে, সেই প্রসেসরগুলোকে বলা হয় 11th জেন মাইক্রোপ্রসেসর। সো এখন আর বর্তমানে ফিফথ জেনে আমরা সীমাবদ্ধ নেই। টাইমলাইনটা 5 ভাগে ভাগ করা গেলেও ইম্পর্টেন্ট ইভেন্টের বেসিসে আমরা এখন বলতে পারি যে এই জেনারেশনগুলো কিন্তু প্রতি সালই নতুন নতুন জেনারেশন আসে বা 1-2 বছর পর পর। বর্তমানে 11th জেন প্রযোজ্য আছে। সো এখন আমরা প্রথম প্রজন্মের কম্পিউটারকে যদি বলি, প্রথম প্রজন্মের কম্পিউটার আকারে খুব বড় ছিল। এই 1946 থেকে 59 সালের মধ্যে আকার বড় ছিল। এখানে ভ্যাকিউম টিউব ব্যবহার করা হতো। এর ক্যাপাসিটি বা তথ্য ধারণ ক্ষমতা খুবই লিমিটেড, উচ্চ শব্দ এবং তাপ তৈরি করত। এখানে মেশিন ভাষা, তারপরে অ্যাসেম্বলি ভাষার ব্যবহার এসেছে। IBM 1944 সালে মার্ক 1 প্রথম স্বয়ংক্রিয় গণনা যন্ত্র বাজারজাত করে। প্রথম জেনারেশনের এই কম্পিউটারগুলো সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করেছি, ABC, মার্ক 1, ENIAC ইত্যাদি। সেকেন্ড জেনারেশনের কম্পিউটারের আকৃতি প্রথম জেনারেশনের চেয়ে একটু ছোট হয়েছে, কিন্তু এখানে ভ্যাকিউম টিউবের পরিবর্তে ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়, এবং প্রথম ডিস্ক ড্রাইভ বসানো কম্পিউটার তৈরি IBM কোম্পানি করে, এবং এখানে টিউবের তাপ যে উৎপন্ন করতো যে ভ্যাকিউম টিউবগুলো, এটার সলিউশন করা হয়, এবং হাই লেভেল ভাষা ফোরট্রান কেবলের ব্যবহার শুরু হয় এই সেকেন্ড জেনারেশন কম্পিউটারের মাধ্যমে। থার্ড জেনারেশন হচ্ছে যে আইসি। সেকেন্ড জেনারেশনের ট্রানজিস্টরের ব্যবহার শুরু হয়েছে, থার্ড জেনারেশনে আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট চলে এসেছে, যা সিলিকন দ্বারা নির্মিত হতো, এবং এই আইসি চিপের ব্যবহার মূলত হচ্ছে মেমোরি, প্রথম কম্পিউটারে মেমোরি প্রদান করতে সক্ষম হয়েছিল, এবং হাই লেভেল ভাষাকে এই যে আইসি দ্বারা নির্মিত কম্পিউটারগুলোর মাধ্যমে হাই লেভেল ভাষায় প্রোগ্রামিং করা যেত। 1968 সালের বারোস কোম্পানি আইসি ভিত্তিক কম্পিউটার B2500 এবং B3500 এর আবিষ্কার করেন। তারপরে চতুর্থ প্রজন্ম হচ্ছে আইসি থেকে যখনই মাইক্রোপ্রসেসরের আবিষ্কার হয় তখনই আমরা ফোর্থ জেনারেশনে চলে যাই। প্রথম মাইক্রোপ্রসেসর হচ্ছে ইন্টেল 4004। এটা উদ্ভাবের জনক হচ্ছে এডওয়ার্ড রবার্ট। এখানে VLSI ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন এবং LSI লার্জ স্কেল ইন্টিগ্রেশন টেকনোলজির ব্যবহারের মাধ্যমে একটি মাইক্রোপ্রসেসরের মাধ্যমেই কম্পিউটার প্রয়োজনীয় সকল লজিক ইউনিট, অ্যারিথমেটিক ইউনিট এবং মেমোরি একই চিপের আন্ডারে একীভূত করা হয়। চতুর্থ প্রজন্মের পরে পঞ্চম এবং ভবিষ্যৎ প্রজন্মের কম্পিউটার 1982 সাল থেকে বর্তমান পর্যন্ত ডেভেলপমেন্টে আছে। এখানে উন্নত মানের অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়, এর তথ্য ধারণ ক্ষমতা অনেক বেশি, এবং VLSI এর ব্যাপক ব্যবহার শুরু হয় এই ধরনের মাইক্রোপ্রসেসরগুলোতে, এবং এখানে সফটওয়্যারের অনেক হাই লেভেলের সফটওয়্যারের ডেভেলপমেন্ট এবং ইন্টিগ্রেশন শুরু হয়েছে, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য যে গবেষণাগুলো করা হচ্ছে তা কিন্তু সবই পঞ্চম প্রজন্ম বা এর পরবর্তীতে যে মাইক্রোপ্রসেসর এবং কম্পিউটার হার্ডওয়্যারগুলো আবিষ্কৃত হয়েছে সেগুলোর উপরই ব্যবহার করা হয়েছে। সকল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ একসাথে, যেমন C++, জাভা, এই পঞ্চম প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হতো। তাহলে চলেন এবার আমরা কম্পিউটারের বিভিন্ন টাইপ সম্পর্কে তো আলোচনা করেছি। এবার এই কম্পিউটারগুলো বিভিন্ন অ্যাপ্লিকেশন বা বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য তার প্রয়োজনীয়তার জন্য কিছু আপগ্রেড বা মডিফাই করে এমবেডেড সিস্টেম বা এমবেডেড কম্পিউটারের প্রচলন করা হয়। এমবেডেড কম্পিউটারগুলো কি? যেমন এমবেডেড কম্পিউটার হচ্ছে একটা স্ট্যান্ড অ্যালোন ডিভাইস, যা কিছু পার্টিকুলার ব্যবহারের জন্যই সেগুলো নির্মাণ করা হয়েছিল। সেগুলো একটি কম্পিউটার, কিন্তু সেখানে কম্পিউটারের সর্বজনীন ব্যবহার না করে জাস্ট পার্টিকুলার কিছু স্পেসিফিক ব্যবহারকে যে কম্পিউটারগুলোতে করা হয় সেগুলোই হচ্ছে এমবেডেড কম্পিউটার। এমবেডেড সিস্টেম হলো এমন একটি কম্পিউটার ব্যবস্থা যা মেকানিক্যাল বা ইলেকট্রনিক সিস্টেমে কোনো বিশেষ কাজ সম্পাদন করে, তার অন্য কোনো কাজ করার দরকার নেই, সেই শুধুমাত্র একটা স্পেশাল কাজেই নিয়োজিত থাকে। এটাই হচ্ছে এমবেডেড কম্পিউটার। ঠিক আছে, এটি প্রচলিত কম্পিউটার নয়, কম্পিউটার সিস্টেমের অংশ বিশেষ। এর প্রকৃতি অনেকটা যন্ত্রাংশের মতো, একটা যন্ত্রের মতো বা মেশিনের মতো। এটাই এমবেডেড কম্পিউটার। এমবেডেড সিস্টেমে ব্যবহৃত হার্ডওয়্যারগুলো হলো মাইক্রোচিপস, ইন্টিগ্রেটেড সার্কিট বা অন্য কোনো পেরিফেরাল ইন্টারফেস একসাথে মিলে এই এমবেডেড কম্পিউটারগুলো বানানো হয়।
এছাড়াও এবার বিভিন্ন আধুনিক এমবেডেড কম্পিউটারে মাইক্রো কন্ট্রোলারের ব্যবহার করা হয় কোনো মেকানিক্যাল প্রোডাক্টের উৎপাদনের খরচ কমানো, গ্রহণযোগ্যতা এবং কর্মক্ষমতা বৃদ্ধি করার জন্য মূলত এমবেডেড সিস্টেম ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা সিস্টেম এবং কোনো একটা কারখানায় একটা স্পেশাল কাজের জন্য যে মেশিনটা সেটাই একটা এমবেডেড সিস্টেম। সেটা দেখতে কম্পিউটারের মতো না, কিন্তু সেখানে কম্পিউটারের কোনো যন্ত্রাংশ বা যন্ত্রবিশেষ ঠিকই উপস্থিত আছে। সো কম্পিউটার এমবেডেড সিস্টেমের ব্যবহার দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, ব্যবসায়িক এবং সামরিক ক্ষেত্রে এমবেডেড সিস্টেমগুলো ব্যবহার করা হয়। 1966 সালের অ্যাপোলো 7, 1969 সালের অ্যাপোলো 11 এটা যে চাঁদে অবতরণ করে, এই পূর্ণ মডিউলে এমবেডেড কম্পিউটার দিয়ে এই পুরো যে চন্দ্রযানগুলো সেগুলো নিয়ন্ত্রিত হয়েছিল। তাহলে এগুলো হচ্ছে এমবেডেড সিস্টেম। এমবেডেড সিস্টেমে ব্যবহারের বিভিন্ন উদাহরণ হচ্ছে পিডিএ, তারপর MP3 প্লেয়ার, মোবাইল ফোন, ভিডিও গেম, ডিজিটাল ক্যামেরা, এভিডি প্লেয়ার ইত্যাদি সব কিছুই একটা এমবেডেড সিস্টেম। আমরা যে মোবাইল ব্যবহার করি এটাও একটা এমবেডেড কম্পিউটার বা এমবেডেড সিস্টেম, অর্থাৎ এটা একটা স্পেশাল কাজের জন্য নির্মিত একটি কম্পিউটার। এটা কিন্তু সরাসরি কম্পিউটারের মতো দেখতে না, কিন্তু বিভিন্ন কম্পিউটারের যন্ত্রাংশ ব্যবহার করে এই যন্ত্রগুলো আবিষ্কার করা হয়েছে বা বানানো হয়েছে একটা স্পেশাল কাজের জন্য বা বিশেষ কাজের জন্য। এছাড়া বাড়িতে ব্যবহারের জন্য মাইক্রোওয়েভ, ওয়াশিং মেশিন, ডিশওয়াশার, এসি বা এয়ার কন্ডিশনার এগুলো কিন্তু এক একটা এমবেডেড সিস্টেম। অটোমোবাইল শিল্পে যেমন জিপিএস রিসিভার, ইন্ডাকশন মোটর, ডিসি মোটর, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এবিএস, ঠিক আছে, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, এবিএস, 4 হুইল ড্রাইভ 4 এগুলো সবই এমবেডেড সিস্টেমের উদাহরণ। তারপরেও মেডিকেলে বিভিন্ন সিটি স্ক্যানার, এক্স-রে মেশিন, এমআরআই মেশিন এগুলো সবই এমবেডেড সিস্টেমের উদাহরণ। তাহলে একটি এমবেডেড সিস্টেম এটিএম এর পূর্ণরূপ কি? এটিএম এর পূর্ণরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন, অর্থাৎ যেখানে আমরা কার্ডের ব্যবহার করে সহজে টাকা উত্তোলন করতে পারি অটোমেটিক, সেটা হচ্ছে এটিএম মেশিন। এটা একটা এমবেডেড সিস্টেম। কোন ব্যাংকে বাংলাদেশে প্রথম মাস্টার কার্ড চালু হয়? সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, ANZ গ্রিন্ডেলস, আমেরিকান এক্সপ্রেস ব্যাংক। ANZ গ্রিন্ডেলসে সর্বপ্রথম মাস্টার কার্ড চালু করে হচ্ছে এখানে। এবং এই মাস্টার কার্ড বিভিন্ন ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আমরা এটিএম মেশিন বা অটোমেটিক টেলার মেশিন ব্যবহার করে কিন্তু টাকা উত্তোলন করতে পারি যে কোনো স্থান থেকে। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে কে? বাংলাদেশ ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক এবং ইসলামী ব্যাংক। প্রথম বাংলাদেশে রেডি ক্যাশ এই চালু করে হচ্ছে জনতা ব্যাংক লিমিটেড। এরা প্রথম হচ্ছে রেডি ক্যাশ চালু করে। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের কিছু এমসিকিউ প্রশ্নের উত্তর। এবার আমরা চলুন আলোচনা করি অপারেটিং সিস্টেম নিয়ে। আমরা যে কম্পিউটারের ইতিহাস, বিভিন্ন প্রকার কম্পিউটার সম্পর্কে জানলাম, এবার চলুন কম্পিউটার যে সফটওয়্যার ব্যবহার করে অপারেটিং সিস্টেম এই সম্পর্কে আলোচনা করি। অপারেটিং সিস্টেম কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে যে ব্যবহারকারীর জন্য কম্পিউটারের অভ্যন্তরের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশনকে চালানোর জন্য একটি সফটওয়্যার, এটাই মূলত অপারেটিং সিস্টেম। এখন পিসিতে অপারেটিং সিস্টেমের ব্যবহার শুরু হয় 1971 সালে। এই অপারেটিং সিস্টেম বিভিন্ন টাইপের, মাইক্রোসফটের ডস, উইন্ডোজ 95, 98, 2000, লিনাক্স ইত্যাদি হচ্ছে বিভিন্ন অপারেটিং সিস্টেম। তারপর ম্যাক, অ্যাপল ইনকর্পোরেট বা অ্যাপল কর্পোরেশনের যে অপারেটিং সিস্টেম ম্যাক সেটাও আছে। তারপর MS-DOS হচ্ছে মাইক্রোসফট ডিস অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে IBM এবং IBM পিসিতে প্রথম ব্যবহার করা অপারেটিং সিস্টেম। তারপরে এই অপারেটিং সিস্টেমের পরে আসে মাইক্রোসফটের MS-DOS এর পরে আসে ম্যাক ওএস। ম্যাক ওএস হচ্ছে ম্যাকিনটশ অপারেটিং সিস্টেমের পূর্ণ রূপ। ঠিক আছে, এটা অ্যাপল কম্পিউটার প্রথম তৈরি করে। অ্যাপল কম্পিউটারগুলোতে শুধুমাত্র এই ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হতো। তারপরে ম্যাক ওএস 2, ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম 2 2009 সালে MS-DOS এর উন্নত সংস্করণ, যা IBM এর নতুন প্রজন্মের কম্পিউটারগুলোতে ব্যবহার করা হতো। IBM এর প্রথম প্রজন্মের কম্পিউটারগুলোতে MS-DOS বা মাইক্রোসফট ডস ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম 2 ব্যবহার করা শুরু হয় এবং এটা মাল্টিটাস্কিংয়ের ব্যবহার বা সুবিধা প্রথম চালু হয়। এরপরে আমরা যদি উইন্ডোজ, যেটা পৃথিবীতে মনে হয় সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম উইন্ডোজ, সেটা মাইক্রোসফটের উইন্ডোজ। এই উইন্ডোজের যে MS-DOS, মাইক্রোসফটের প্রথম যে ডস অপারেটিং সিস্টেম, এটারই উন্নততর ভার্সন হচ্ছে মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এবং এখানে এর সুন্দর কারণ হচ্ছে এর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা GUI আছে এবং এটি খুবই ইউজার ফ্রেন্ডলি। এই উইন্ডোজ 95, 98 সিস্টেম 1995 সালের 24শে আগস্ট মাইক্রোসফট কোম্পানি বাজারজাত করে। এটি একটি 32 বিটের
স্বয়ংসম্পূর্ণ অপারেটিং সিস্টেম 32 বিট অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ 95 বা 98 চালানোর জন্য ডসের প্রয়োজন হতো। উইন্ডোজের প্রথম ভার্সন 1985 সালের 20 নভেম্বর বের হয়। এরপরে উইন্ডোজের বহুল প্রচলিত ভার্সন হলো উইন্ডোজ 7। উইন্ডোজ 7 হচ্ছে উইন্ডোজের সবচেয়ে বেশি ব্যবহৃত ভার্সন এবং এর সর্বশেষ ভার্সন হলো উইন্ডোজ 10। ঠিক আছে, উইন্ডোজের অন্যান্য ভার্সনগুলো আছে উইন্ডোজ 8, 8.1, এক্সপি, ভিস্তা, 98, 95 ইত্যাদি। এবার আসি লিনাক্স। লিনাক্স একটা হচ্ছে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এবং গুগল হচ্ছে এই লিনাক্স অপারেটিং সিস্টেমের প্রথম নির্মাণ করে। লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স মুক্ত সফটওয়্যার হিসেবে বিবেচনা করা হয়। এর সত্ত্ব সংরক্ষিত অন্যান্য যেমন উইন্ডোজ শুধু মাইক্রোসফট লাইসেন্স দিতে পারে বা মাইক্রোসফট থেকে উইন্ডোজকে ক্রয় করতে হয় অপারেটিং সিস্টেম ব্যবহার করার জন্য। ম্যাকিনটশ অ্যাপল থেকে ক্রয় করতে হয়। কিন্তু লিনাক্স একটা ওপেন সোর্স, যে কেউ এর সোর্স কোড ব্যবহার করে মডিফাই করে এটা ব্যবহার করতে পারে। ঠিক আছে, সো এর অপারেটিং সিস্টেমটা পুরা মুক্ত হচ্ছে ওপেন সোর্স। লিনাক্স একটি ফ্রি কার্নেল, এর যতগুলো ডিস্ট্রিবিউশন আছে প্রায় সবগুলাই ফ্রি। ঠিক আছে, এখানে প্রায় সকল কম্পিউটিং সিস্টেমের জন্যই আলাদা ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে, এবং ডেস্কটপের জন্য কম্পিউটিংয়ের জন্য উন্মুক্ত লিনাক্সের মিন্ট আছে, মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড, এটি কিন্তু লিনাক্স থেকেই এসেছে। এমনকি লিনাক্স ভার্সন সুপার কম্পিউটারেও ব্যবহার করা হয়ে থাকে। লিনাক্সের অনেকগুলো সুবিধা থাকলেও এর সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এর সবচেয়ে বড় সুবিধা মানে লিনাক্সের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে লিনাক্স খুবই নিরাপদ। এটি ব্যবহারের মাধ্যমে আপনি ভাইরাস এবং ট্রোজান থেকে মুক্তি পাবেন। এটা লিনাক্সের একটা সুবিধা। এছাড়া লিনাক্স ডিস্ট্রিগুলো সম্পূর্ণ ফ্রি ব্যবহার করা যায়। যেখানে উইন্ডোজ ব্যবহার করতে আমাদের কয়েকশো ডলার খরচ করতে হবে, সেখানে আমরা একদম ফ্রি এই লিনাক্স ব্যবহার করতে পারি। কিন্তু লিনাক্সের একটা সমস্যা কিন্তু লিনাক্সের যে কোনো সমস্যা এমনিতেই সমস্যা সমাধান করতে হয়। এতে একদমই আপনার কম্পিউটার অপারেটিং সিস্টেম রিইনস্টল করতে হয় না। যেখানে উইন্ডোজের তুলনায় এটার বড় সুবিধা হচ্ছে অনেক সময় দেখা যায় ট্রাবল শুটিংয়ে উইন্ডোজ আবার নতুন করে ইনস্টল করা লাগে, কিন্তু লিনাক্সের এই অসুবিধা হয় না। এছাড়া লিনাক্সের রয়েছে মাল্টি ডেস্কটপ ব্যবহারের সুবিধা, যা উইন্ডোজ 10-এ যুক্ত করা হয়েছিল। এবং যে কোনো সফটওয়্যার লিনাক্সে ইন্টিগ্রেট করা খুব ইজি, এটা দেখা যায় অনেক সময়। আচ্ছা, নিচের কোন অপারেটিং সিস্টেমের কাজ নয়? নিচের কোনটি অপারেটিং সিস্টেমের কাজ নয়? তাহলে এমসিকিউ প্র্যাকটিস যদি করি, ইউজার ইন্টারফেস স্থাপন সংস্থান করা, হার্ডওয়্যার ডিভাইস নিয়ন্ত্রণ করা, এটা একটা কাজ। নেটওয়ার্ক থেকে ফাইল কপি করা স্বয়ংক্রিয়ভাবে, এটা কোনো অপারেটিং সিস্টেমের কাজ না, তাই এটাই আমাদের সঠিক উত্তর। নিচের কোনটি ব্যতিক্রম? অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, অ্যাপ। অ্যান্ড্রয়েড একটা অপারেটিং সিস্টেম, আইওএস একটা অপারেটিং সিস্টেম, উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, অ্যাপ তো কোনো অপারেটিং সিস্টেম না, তাই এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম। ঠিক আছে, সো আবার দেখি এমসিকিউ প্র্যাকটিস। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? লিনাক্স এটা একটা অপারেটিং সিস্টেম, ইউনিক্স একটা অপারেটিং সিস্টেম, মাইক্রোসফট উইন্ডোজ একটা অপারেটিং সিস্টেম, ওরাকল কোনো অপারেটিং সিস্টেম না, তাই এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। উইন্ডোজ এক্সপি দ্বারা বোঝানো হয় উইন্ডোজ এক্সপিরিয়েন্স, এটা সঠিক উত্তর। ঠিক আছে, উইন্ডোজ এক্সপি এর ফুল ফর্ম হচ্ছে উইন্ডোজ এক্সপিরিয়েন্স। তারপর জিইউআই কি? জিইউআই হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, খ নম্বর অপশন হচ্ছে সঠিক উত্তর। ডস এবং উইন্ডোজ ওএস এর মূল পার্থক্য কি? উইন্ডোজ আকারে অনেক বড়, মাল্টিটাস্কিং, এটা ডস উইন্ডোজ সব জায়গায় করা যায়, মাল্টিটাস্কিংও সব জায়গায় করা যেত। জিইউআই এর ব্যবহার হচ্ছে মূল পার্থক্য। ডস হচ্ছে টার্মিনাল বেস ছিল, উইন্ডোজ অপারেটিং সিস্টেম হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বেসড। সো এটা হচ্ছে আমাদের উত্তর হয়ে গেল। এবার চলেন তাহলে আমরা সামগ্রিকভাবে আমরা এই কম্পিউটারের একটা টাইম লাইন যদি দেখি, কম্পিউটার আবিষ্কার এবং ইতিহাসের টাইম লাইন। 1954 সালে এমআইটির প্রথম ইউনিভ্যাক আবিষ্কার করে। তারপর 1960 সালে ইপসিস হচ্ছে IBM 7090 কম্পিউটার আবিষ্কার করে। তারপর হচ্ছে 1966 সালে ডস অপারেটিং সিস্টেম আবিষ্কৃত হয়। তারপরে 56 সালে হচ্ছে IBM 704 কম্পিউটার বের হয়। 1964 সালে বার্কলে টাইম শেয়ারিং সিস্টেম, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলেতে প্রথম হচ্ছে টাইম শেয়ারিং সিস্টেম হচ্ছে ইমপ্লিমেন্ট করে এবং 1969 সালে ইউনিক্স অপারেটিং সিস্টেম চালু হয়। তারপর 77 সালে হচ্ছে যে ম্যাক ওএস, এটার হচ্ছে কাজ শুরু হয়, তবে ব্যবহার শুরু হয়। 1981 সালে IBM পিসি ডস, এখানে IBM পিসিতে MS ডস অপারেটিং সিস্টেম ব্যবহার শুরু হয়। 1984 সালে ম্যাক ওএস রিলিজ হয়। 1985 সালে উইন্ডোজ 1.0,
90 সালে 3.0 এবং 91 সালে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করা শুরু হয়। 95 সালে, যেহেতু 95 সাল, উইন্ডোজ 95, তারপরে 96 সালে উইন্ডোজ NT, 98 সালে উইন্ডোজ 98 এবং 2000 সালে রেড হ্যাট লিনাক্স এই ডিস্ট্রিবিউশনটা এসেছে। 2004 সালে উবুন্টু কিন্তু বর্তমানে লিনাক্সের সবচেয়ে বেশি ব্যবহৃত ডিস্ট্রিবিউশন এবং 2007 সালে iOS প্রথম রিলিজ পায়। 2007 সালে অ্যান্ড্রয়েডের যাত্রা শুরু হয়। 11 সালে ম্যাক ওএস এর লায়ন এডিশন ভার্সনটা ডেভেলপ হয়েছে এবং 2012 সালে উইন্ডোজ 8 মাইক্রোসফট কর্পোরেশন রিলিজ করে। এই কয়েকটি টাইমলাইন এবং গুরুত্বপূর্ণ তথ্যের মেনশনের মাধ্যমে কিন্তু আমরা আজকের এই লেকচারটি কমপ্লিট করে ফেলেছি। সো আজকের এই লেকচারে মূলত আমরা কম্পিউটার আবিষ্কারের ইতিহাস, বিভিন্ন প্রকার কম্পিউটার, অপারেটিং সিস্টেম, এমবেডেড সিস্টেম এবং একটা সামগ্রিক টাইমলাইন নিয়ে আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে এই ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য।